ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তার সফর নিয়ে আলোচনা ফুরাচ্ছে না। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন, এটা আমরা সবাই জানি। সেই মিটিংয়ে অনেক কিছু হয়তো ঘটতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে তার সফরের প্রথম দিন 30 জুলাই সন্ধ্যায় তার সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিনার পার্টি ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেটা নিয়ে অসমর্থিত সূত্রের বিভিন্ন খবর নিয়ে আমরা কনফার্ম না করে গুঞ্জন চলছে, গুঞ্জন শোনা যাচ্ছে, এরকমভাবে বলেছিলাম যে সেটা বাতিল হয়েছে। কিন্তু প্রথম আলো নিশ্চিত করেছে যে সেই ডিনার পার্টি বাতিল করা হয়েছে। তার মানে এটার একটা অথেন্টিক সোর্স পাওয়া গেল। তাহলে 30 তারিখে ওই সময়টা সার্জিও গোর কি করেছেন, কেন বাতিল হয়েছে সেই রহস্য উন্মোচিত হয়। কি করেছেন এই তথ্য যখন পাওয়া যাচ্ছে, সেটাও খুব একটা সমর্থিত সূত্র বলছে না। কিন্তু এই ঘটনাগুলো আদতে সমর্থিত সূত্র খুব কম বলে। 30 জুলাই অর্থাৎ তার সফরের প্রথম দিন সন্ধ্যার পরে রাতে বেশ দীর্ঘ সময় ধরে সার্জিও গোর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং তার চাইতেও চমক জাগানো খবর হচ্ছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতা নাকি নেতাদের, সেটা নিয়ে কনফিউশন রয়েছে। আরও বেশ কয়েকটি রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তার মধ্যে জাতীয় পার্টিও রয়েছে। আওয়ামী লীগের কার সঙ্গে মিটিং করলেন, বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি সার্জিও গোর কেনই বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন। কি বার্তা দিতে চাচ্ছেন তিনি এই সফরে, যে বার্তা নিয়ে হয়তো সব পক্ষর সঙ্গে মিটিং শেষে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ফাইনাল টকে বসছেন তিনি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সার্জিও গোর আদতে কি বার্তা দিতে চাইছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করলেন তিনি 30 তারিখে এসেই। সেই বৈঠক পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন খুব একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছিল না। তাতেই মনে হচ্ছিল যে অনেক বিব্রতকর প্রসঙ্গে কথা বলেছেন সার্জিও গোর, যেটা কৌশলগত কারণে পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে যেতে চেয়েছেন। আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথাই আলোচনা হয়নি, শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি, ভারত নিয়ে কোনো আলোচনা হয়নি। এই বক্তব্যগুলো যখন পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তখন আমরা গতকালকে দেখলাম যে অনির্ধারিত বৈঠকের সকালেই ভারতের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করলেন। সেটা একটা বার্তা তো অবশ্যই। তার আগে প্রথম দিন রাতে তিনি বৈঠক করলেন আওয়ামী লীগ সহ বেশ কিছু নেতাদের সঙ্গে, যেখানে জাতীয় পার্টি রয়েছে। আওয়ামী লীগের কার কার সঙ্গে মিটিং করেছেন তিনি, এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা কারা রয়েছেন, যারা কারাগারে নেই, বাইরে রয়েছেন, কিংবা যাদের কারা মুক্তি ঘটেছে। এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্বের জায়গায় যদি আমরা চোখ দিই, তাহলে 4 জনের নাম আসবে। 4 জনের মধ্যে একজন হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শারীরিক অবস্থা খুবই খারাপ, সেই কারণে এই আলোচনার জায়গা থেকে আব্দুল হামিদকে আপনি বাদ দিতেই পারেন, যে আব্দুল হামিদের সঙ্গে এই বৈঠকটা হয়নি। বাকি 3 জন কারা, যারা আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃত, যাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, যাকে নিয়ে অনেক দিন থেকে গুঞ্জন চলছে রিফাইন আওয়ামী লীগ তাকে নিয়ে করা হবে, কিন্তু তিনি রাজি হননি বলেই সেটা হয়নি। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এর আগে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের গোপন বৈঠকের খবর আমরা গণমাধ্যমে জেনেছিলাম। আর দুজনই নারী। সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যাকে খুব দ্রুত সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর এপ্রিলের ভারত সফরের পরে জামিন পেতে দেখেছি, এবং জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে তিনি কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন, সেই ঘটনাও আমরা দেখেছি। সেখানে যে ভারতের কিংবা আন্তর্জাতিক প্রভাব রয়েছে ছিল, সেটা বুঝতে আপনাকে খুব বেশি বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আরেকজন রয়েছেন সদ্য কারামুক্ত হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। এছাড়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা বাংলাদেশে অবস্থান করছেন না, যারা আছেন তারা সবাই জেলে আছেন। শোনা যাচ্ছে সার্জিও গোর আওয়ামী লীগের 2 জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই 2 জনের মধ্যে একজন পুরুষ, একজন নারী।
শেষ পর্যন্ত যদি এই দুজনকে আমন্ত্রণ জানিয়ে থাকেন, তাহলে নারীদের মধ্যে কে? শিরিন শারমিন চৌধুরী নাকি সেলিনা হায়াৎ আইভী? আমরা জানি না, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। পুরুষ নেতা সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ দায়িত্বশীল নেতা বাংলাদেশে নেই। তাহলে ডেফিনেটলি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক হয়েছে, যেটা অতি গোপনে হয়েছে। কিন্তু নারী নেত্রী কি উপস্থিত ছিলেন, নাকি নানা ধরনের শঙ্কা, নিরাপত্তা এসব কারণে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভী তো নারায়ণগঞ্জে থাকেন, নারায়ণগঞ্জ থেকে এত দূরের রাস্তায় ঢাকায় হোটেলে, যে হোটেলে সার্জিও গোর মানে অবস্থান করছেন, সেই হোটেলে মিটিং করতে নিশ্চয় আসার কথা নয়। তাহলে বাকি থাকে শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, যাকে খুব দ্রুত জামিন এবং কারামুক্ত হতে আমরা দেখেছিলাম। শিরিন শারমিন চৌধুরী কি উপস্থিত ছিলেন? শিরিন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগের বড় দায়িত্ব দেয়া হতে পারে দল গোছানোর অনেক দিন থেকে এই আলোচনাটা শুনছি। গত 2 বছর থেকে এই আলোচনা চলছিল সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে। আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা খুব একটা কনভিন্সড না, কিন্তু শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভী, তাদের ব্যাপারে বোধহয় তার কোনো আপত্তি থাকার কথা নয়। আর শিরিন শারমিন চৌধুরী তো শেখ হাসিনার ভালোবাসার কল্যাণেই মানে সংসদে স্পিকারের জায়গায় বসেছিলেন এবং তাকে রাষ্ট্রপতি বানানোর আলোচনাও চলছিল। যখন কিনা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হলো, সেই সময় অনেকেই বলছিলেন কনফার্ম শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে বেছে নিয়েছিলেন শেখ হাসিনা, যেটা অনেক বিতর্ক জন্ম দিয়েছিল। গোর সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একা বৈঠক করলেন, নাকি সেখানে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভীও ছিলেন? বিভিন্ন সূত্র বলছে যে মানে নিরাপত্তা সহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নারী নেত্রীদের যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি হোটেলে উপস্থিত হননি। সূত্র দাবি করছে যে নারী উপস্থিত হননি, মানে পুরুষ প্রতিনিধির সঙ্গেই বৈঠক করেছেন। সেটা যে সাবের হোসেন চৌধুরী হবেন, এটা মানে না জানলেও বোঝা যায় যে সার্জিও গোর যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করে থাকেন, পুরুষ প্রতিনিধি, তাহলে সেটা সাবের হোসেন চৌধুরী হবে। কি কথা হলো তাদের সঙ্গে? অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেই বা কি কথা হলো? আর আওয়ামী লীগকে বাংলাদেশ সরকার যেহেতু কার্যক্রম নিষেধাজ্ঞার আওতায় ফেলে রেখেছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে রাখা হয়েছে, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি কেন বৈঠক করবেন? এই বৈঠকটাকে কি আপনি কোনোভাবেই হালকা করে দেখতে পারবেন, ছেলেখেলা ভাবতে পারবেন? কোনোভাবেই না। এবং মানে এই বৈঠক একটা অর্থে এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাইছে, আর ভারত চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, এটা ভারত চাইছে। সুর মেলাচ্ছে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এবং সেই বার্তা নিয়েই কি সার্জিও গোর মানে তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের বাইরে যদি একটা ইস্যু থাকে, সেটা কি এই ইস্যু যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নাকি আরও বড় পরিসরে ইস্যুটা বিস্তৃত হবে, যেখানে শেখ হাসিনার ফেরাটাকে নিরাপদ করতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প? জো বাইডেন প্রশাসনের হাত ছিল শেখ হাসিনা সরকারের পতনের পেছনে, এই আলোচনাটাও আমরা শুনছি, গত 2 বছর থেকে শুনছি। এবং ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশে তাদের মানে ইউএস ভিত্তিক ইউএসএইড যে এনজিওর কার্যক্রম, সেই কার্যক্রম গুটিয়ে নিয়েছেন। ইউএসএইড বাংলাদেশের রাজনৈতিক মানে পরিবর্তনের জন্য কিংবা রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় অর্থ ইনভেস্ট করেছে, এই আলোচনা ছিল, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে স্বীকারও করেছেন। একটা বিপুল পরিমাণ অর্থ যেটা বিনিয়োগ করা হচ্ছিল সেটা আর দেয়া হবে না, এই বক্তব্য এসেছিল। ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গোর, যিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু, বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও মাত্র 37 বছরের সার্জিও গোর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু। কি হচ্ছে ভেতরে ভেতরে
আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গৌড়ের যে বৈঠক, সেই বৈঠকেই বা কি আলোচনা হবে? প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশনের মূল কারণ কি এগুলো ছিল যে আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে গৌড় মিটিং করতে চেয়েছেন, ভারতের বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করতে চেয়েছেন, এই ব্যাপারগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, যেটা গৌড় শোনেননি কিংবা শুনছেন না, মানছেন না। ব্যাপারটা খুব একটা সাধারণ চোখে দেখার অবকাশ বোধহয় নেই। ভেতরে ভেতরে তাহলে কি হচ্ছে আমরা জানি না। এই ভেতরে ভেতরে কি হচ্ছে যখন আমরা জানি না, তখন ব্যাপারটার জন্য অপেক্ষা করাই ভালো। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং শেষে কি ব্রিফিং আসে কিংবা বিভিন্ন পক্ষের নড়াচড়াতে কি বোঝা যায়, সেটাই আমাদের দেখার জন্য, বোঝার জন্য অপেক্ষা করতে হবে। তবে বরাবরের মতো আমাদের একই প্রত্যাশা যে ঘটনা যাই ঘটুক না কেন, ঘটনাগুলো যেন দেশের স্বার্থে ঘটে, দেশের স্বার্থ হানি হয় এমন কিছু যেন না হয়, রাজনৈতিক সহিংসতা যেন তৈরি না হয়, এই ব্যাপারটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে। দর্শক, আপনি কি ভাবছেন কিংবা মনে করতে পারছেন যে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যখন বৈঠক হলো, সেখানে সাবির হোসেন চৌধুরীর সঙ্গে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি যে কোনো একজন কি উপস্থিত ছিলেন, নাকি সাবির হোসেন চৌধুরী একাই বৈঠক করলেন? সেই বৈঠকে কি আলোচনা হলো? কেনই বা গৌড় আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করবেন? ভেতরে কি হচ্ছে? অন্দরমহলের খবরটা কি? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, ফিরতে চান, এরকম আলোচনা বেশ কিছু হয়েছে। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, এনডিটিভিকে বলেছেন, কিন্তু সবশেষ রয়টার্সকে দেওয়া যে ইন্টারভিউতে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। এটা আলোড়ন তুলেছে সবচেয়ে বেশি, এবং এই আলোড়নটা আমি যদি অ্যাডভোকেট ফজলুর রহমানের ভাষায় বলি, তিনি বলেছেন যে শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে কি হবে না হবে সেগুলো পরের আলাপ, তো বাংলাদেশে একটা আওলা লাগিয়ে দিয়েছেন। এই আওলার প্রকোপ এখনো কমছে না। বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা বিরোধী যারা আছেন, বিশেষ করে এনসিপি, ওই জুলাই মঞ্চ, জুলাই ঐক্য, জামাতের সাথে জোটবদ্ধ যারা, এবং জামাতের সমমনা যারা যারা এখন মিডিয়া কিছুটা অনুকূল পরিবেশে মিডিয়ায় খুব বেশি কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, তারা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে যিনি পালিয়ে গেছেন তিনি আর ফেরার জন্য পালাননি। অর্থাৎ সোজা বাংলায় শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণাটাকে তার একটা বোগাস ঘোষণা হিসেবে বলতে বা উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা ঠিক জানি না শেখ হাসিনা কিভাবে ফিরবেন, ফিরলে পরে এটার তাৎপর্য কি হবে, ফিরলে কি হবে। তবে এইটুকু বলা যায় যে শেখ হাসিনা যদি না ফেরেন ডিসেম্বরে, তাহলে তার দল আওয়ামী লীগের জন্য এটা খুবই বড় একটা ধাক্কা হবে। এবং তিনি যে ঘোষণাটা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘোষণা। আমাদের এখানে যারা ভারতীয় সাংবাদিকরা শো করেন, তাদের সোর্সে আমরা যখন জানি, তখন তারা বলছেন যে তারা শেখ হাসিনাকে খুব কনফিডেন্ট দেখতে পান এবং শেখ হাসিনা দেশে ফিরবেনই। তাদের ভাষায় তাদের বাহিনী দেশে ফিরে আসবেন, তাদের বোন বাংলাদেশে ফিরবেন। এটার ব্যাপারে শেখ হাসিনা খুবই সাংঘাতিক রকম অটল আছেন, এবং এই ব্যাপারে তিনি দফায় দফায় ভারতে মিটিং করছেন তার সমমনা যারা, এবং তার সঙ্গে যারা দেখা করে এসেছেন তাদেরও সোশ্যাল মিডিয়া, আমি যদি নাম না ধরেও বলি, সোশ্যাল মিডিয়া ধরে বক্তব্য প্রকাশ করলে তারা বলছেন যে হ্যাঁ, তারা যতবারই দেখা করতে গেছেন তাদের কাছে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরবেন। এই নিয়ে আমাদের আজকে আলোচনা, শেখ হাসিনা একটা নতুন স্পিচ এসছে, যেটা বাংলাদেশের কোনো মিডিয়ায় এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে। সোশ্যাল মিডিয়ায় যারা জনপ্রিয় ব্লগার তারা সেটা নিয়ে উপস্থাপন করছেন। সেই জায়গা থেকে আমরা জানতে চাই। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা জানেন দর্শক, আমি আগে শুরুতে বললাম যে রয়টার্স এর ইন্টারভিউটাই সবচেয়ে বেশি হুলস্থুল ফেলেছে শেখ হাসিনা। রয়টার্স এর পর এবার এএফপি কে ইমেইলে শেখ হাসিনা একটি ইন্টারভিউ দিয়েছেন, দীর্ঘ ইন্টারভিউ। সেটা থেকে চুম্বক অংশ আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। আবারও রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে
সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেফতার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। দেশের ভেতরে কেউ কেউ তার বিরোধী শিবির যারা, তারা এটাও বলছে শেখ হাসিনা যেখানে সে নামবেন সেখানেই তার ফাঁসি কার্যকর করা হবে। ফলে তার জীবন যে ঝুঁকি থাকতেই পারে যদি তিনি সত্যি সত্যি ফিরেন, সেটা বলার অপেক্ষা রাখে না। বার্তা সংস্থা এএফপিকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেফতার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে, আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন, তারপরও দেশে ফিরতে চাই কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করা হয়েছে এখানে। গত নভেম্বরে ঢাকার একটি আদালত মানবাধিকার অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যাবর্তনের আবেদন করছে। এটা ইউনূস সরকারও করেছে, এটা বিএনপি সরকারও করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিচার বিভাগ ব্যবস্থাকে প্রভাবিত করা, বিরোধীদের হত্যা এবং একতরফা নির্বাচন আয়োজনের মতো অভিযোগ তুলে আসছে। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, অনেক অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অংশ। অভিযোগ উঠলেই তদন্ত হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নাকচ করে 2024 সালের ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে, যেটা নিয়ে অবশ্য আমাদের প্রতিমত আছে। কারণ আমরা সেই সময়ই বলেছিলাম, ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে বা পুলিশ যখন আক্রমণ করেছে, আমরা তখন সমালোচনার মুখর হয়েছিলাম। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার মন্ত্রী যারা ছিল, 2-3 জন মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারা সশরীরে স্পটে গিয়ে এই ছাত্রদের সাথে শুরু থেকে যদি আলাপ আলোচনা করতো, ঘটনা অন্যদিকেও মোড় নিতে পারতো। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দেশে ফিরে আসার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতা আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। দুঃখ প্রকাশ, তবে ক্ষমা নয়। আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তিনি বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, প্রতিটি পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আন্দোলনের সময় নেওয়া সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তির একার সিদ্ধান্ত নয়। পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে একটি মুহূর্তকে আলাদা করে বিচার করা সঠিক হবে না। এ হলো শেখ হাসিনার নতুন স্পিচ। আমরা বিভিন্ন দিকে হান্ট করার চেষ্টা করেছি, সার্চ করার চেষ্টা করেছি যে শেখ হাসিনা ফিরে আসার বিষয়টা আসলে কোন পর্যায়ে আছে। আমরা যেটুকু আমরা বুঝতে পারছি, আমাদের বিশ্লেষণ, যে শেখ হাসিনা কোনো একটা কিছু উনি হয়েছে, এটা হতে পারে সরকারের সাথে কোনো সমঝোতা আলাপ আলোচনার পথ, সেটা হলে মন্দ কিছু না। এটা হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার কোনো একটি আশ্বাস বা কোনো একটি মেকানিজম, সেটাও হতে পারে। কিন্তু তার নেতাকর্মী অথবা তার সমর্থকদের কাছে এই বিষয়ে স্পষ্ট কোনো মেসেজ বা কোনো ধরনের ইনফরমেশন নেই। আমরা গোয়েন্দা সূত্রে যেটুকু জানতে পারি যে দেশের ভেতরে শেখ হাসিনা তার সংগঠনকে মাঠ পর্যায়ে পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত তিনি গোছানোর মতো করে ওই টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য তাদের যেসব গ্রুপ আছে, এইসব গ্রুপে নানান রকম যোগাযোগ করছেন। এর সাথে তার ডিসেম্বরে ফিরে আসার কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্য আমাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার নয়। ফলে শেখ হাসিনার বারবার এই ঘোষণা যে তিনি ডিসেম্বরে আসছেনই, এইটা আস্তে আস্তে বদ্ধমূল হয় কিনা যে হ্যাঁ ডিসেম্বরে তিনি ফিরে আসছেন, তারপরে হুইটস নেক্সট, তারপর কি হতে পারে, এই ব্যাপারে ধারণা পেতে নিশ্চয়ই আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।